ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আর ও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয়। মা, আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এইসব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয়ে কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল, আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল, আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই, হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করল, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন? ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ, আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে একদম শান্ত পরিবেশ ছিল, তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে, তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা শবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে, আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম, তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে, আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এইসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে।
এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায় আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায় আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না, ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত, ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায় আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে, হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও, এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে ভাইয়ের সঙ্গে কি করছো? তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে। তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব, আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও তার চঙ্গুল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে, একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায় আর ওই কবরটা খুলে যায়
আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল। কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে। মনীষ, কপিল আর মহেশ নামের তিনজন ভালো বন্ধু ছিল। মনীষের বিয়ে হওয়ার কথা ছিল। ভাই মনীষ, আমাদের জন্য কিছু ভালো ব্যবস্থা করা না। আরে ভাই, চিন্তা করছিস কেন? সবার জন্য ভালো ব্যবস্থাই করা থাকবে। তোরা চল তো আগে, তারপর দেখবি। চল, ভালোই হলো। আমি আর কপিল দুজনে একসঙ্গে চলে আসব। কপিল নিজের বাড়িতে এসে মাকে এই কথাটা বলে দেয়। ওই রাস্তাটা তো কবরস্থানের কাছে। আমি শুনেছি ওটা নাকি খুব বিপজ্জনক রাস্তা। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি ওখানে একা যাচ্ছি না, আমার সাথে মহেশও যাবে, আর আমরা কারে করে যাব, তাই কিছুই হবে না। কিছুদিন পরে দুজনে তাদের শহর থেকে দূরে অন্য শহরে বিয়ে অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে পড়ল। মহেশ ভাই, আজ তো মনীষের বিয়েতে জমিয়ে নাচ করব, খাবো, মদ খাবো, আর অনেক মজা করব। হ্যাঁ, এমনিতেও মনীষ কিন্তু খুব কিপটে, কখনো আমাদের কিছু জল খাবার খাওয়াতো না। ওর বিয়েতে সব হিসেব সমান সমান করা হয়ে যাবে। একদম ঠিক বলেছিস ভাই। এমনিতে জানিস, আমার মা বলছিল এই রাস্তা নাকি খুব বিপজ্জনক। কি সত্যি? আরে না, এখানে আমরা ঘর বসাতে এসেছি নাকি, চুপচাপ এখান থেকে কেটে পড়ব। দুজনে এগিয়ে চলেছিল, তখনই হঠাৎ গাড়িটা থেমে গেল। আরে ভাই, এখন গাড়িটার কি হয়ে গেল? কি জানি, চল নেমে দেখি কি হয়েছে। দুজনে গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে দেখতে লাগে। আমি একটা কাজ করি, আমি গাড়ি চালানোর চেষ্টা করি, তুই ধাক্কা মার। দুজনে গাড়ি চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা কিছুতেই চলল না। মনে হচ্ছে না এই গাড়িটা আর আগে এগোবে। কোনো মেকানিককে ডেকে আনতে হবে। এখন এত রাত্রে মেকানিককে কোথায় পাবো? এমনিতেও এই জায়গাটা আমাদের জন্য একেবারে নতুন, এখানের ব্যাপারে আমরা কিছুই জানি না। তুই গাড়ির কাছে দাঁড়া, আমি একটু আগে গিয়ে দেখে আসছি, যদি কোনো মেকানিক পেয়ে যাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। কিছুক্ষণ পর কপিল গাড়ির সামনে চলে আসে। আরে কপিল, কি হলো? কোনো মেকানিককে পেলি? মেকানিক? আরে না না, কোনো মেকানিককে পেলাম না। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, একটা কাজ করা যাবে, কারোর থেকে লিফট চেয়ে নিই আর বিয়ে বাড়ি চলে যাই, পরে গাড়ি ডাকিয়ে নেওয়া হবে। চল, এটাও ভালো বলেছিস। দুজন বন্ধু লিফট চাইতে লাগলো, কিন্তু কেউই লিফট দিল না। তখনই মহেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে গেল। ভাই কপিল, তুই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলি? না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আর তুই একদম চুপ থাক, ভয় কেন পাচ্ছিস? তখনই মহেশের নজর একটা বোর্ডের ওপর পড়ে যায়, যেটা খুব চমকাচ্ছিল। কপিল, ওই দেখ। কি? সামনে দেখ, ওপরে কবরস্থান লেখা আছে। এর মানে আমরা কবরস্থানের কাছে আছি। তো কি হয়েছে? তুই চুপচাপ কেন থাকতে পারিস না? আমরা কবরস্থানে যাচ্ছি না, আমরা লিফটের অপেক্ষা করছি।
তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক আর লিফট চাইতে থাক, অযথা ভয় দেখাস না। কিছুক্ষণ পর অনেক জোরে জোরে অদ্ভুত রকমের আওয়াজ আসতে শুরু হয়ে গেল। ভাই কপিল, তুই এখনো কোনো অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ভাই, এখন তো আমিও অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। মহেশ, চল আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। দুজনে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই রাস্তায় ওরা একজন বুড়ো বাবাকে দেখতে পেয়ে গেল। কি হয়েছে বাচ্চারা, কেন দৌড়ে চলেছ? বাবা, এখন আমরা আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। বাচ্চারা, এটা কিন্তু খুব মারাত্মক জায়গা, এখানে তোমরা সবাই সুরক্ষিত নও। আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি, সেই রাস্তা দিয়ে যেও, সেখানে তোমরা একদম সুরক্ষিত থাকবে। ঠিক আছে ঠিক আছে, বলুন, তাড়াতাড়ি বলুন। বাবা কপিল আর মহেশকে রাস্তা বলে দিলেন। ওরা দুজন আগে এগোতে লাগলো। কপিল, বাবা এখান থেকে ডান দিকে মুড়তে বলেছিল, চল যাই তাহলে। দুজনে ডান দিকে মুড়ে যায় আর এগিয়ে যেতে থাকে। তখনই দেখে ওরা দুজন আবার কবরস্থানের ভেতরে পৌঁছে গেছে। এটা কি হয়ে গেল? বাবা তো বলেছিল এই রাস্তা একদম সুরক্ষিত, কিন্তু সে তো আমাদেরকেই কবরস্থানে পৌঁছে দিল। যখনই দুজনে পালাতে লাগলো, চারিদিক দিয়ে ঘেরাবন্দি শুরু হয়ে গেল আর দুজনে আর পালাতে পারল না। মনে হচ্ছে আমরা খুব বড়ভাবে ফেসে গেছি। বাঁচাও বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! মহেশ খুব চিৎকার করে, কিন্তু কেউই ওখানে ওদের বাঁচাতে এলো না। কবরস্থান থেকে আজব আজব রকমের আওয়াজ আসতে শুরু হয়। কপিল, কোনো উপায় নেই যেখান থেকে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই হঠাৎ ওখানে সেই বুড়ো বাবাটা এসে যায়, যে বাবা ওদের দুজনকে রাস্তা বলেছিল। বেচারা বাচ্চারা, ফেসে গেলে আমার কথা শুনে। মনে হচ্ছে তোমরা দুজন এখান থেকে পালাতে চাইছো কি, তাই না? আমরা এখান থেকে যেতে চাই, আমরা তোমাকে ছাড়বো না। আগে নিজেকে তো বাঁচিয়ে নাও, তারপর আমার ক্ষতি করে নিও। আরো কয়েকজন লোক ওই বাবার কথায় এসে এই কবরস্থানে এসে কপিল আর মহেশের সঙ্গে ফেসে যায়। এখান থেকে বেরোনোর জন্য আমাদের কিছু না কিছু একটা তো করতেই হবে। সবাই অনেক চেষ্টা করে, কিন্তু কেউই ওখান থেকে বেরোতে পারল না। ওই বুড়ো বাবা খুব বেশি রেগে যায় আর কপিলকে ধরে ফেলে। এবার তো এ গেল। না, আমার বন্ধু কপিলকে কিছু করবে না। মহেশ বুড়ো বাবার দিকে একটা পাথর ছুঁড়ে দেয়। তার হাত থেকে কপিল ছাড়া পেয়ে যায়। তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালিয়ে যাই, চল। এখন কিছুক্ষণ অবধি সামলাতে পারবে না। কপিল মহেশের কাছে এলো না। কি হলো কপিল, তুই যাচ্ছিস না কেন? তখনই কপিল এক ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে নেয়। কপিল, কে কপিল? আমি এই কবরস্থানের ভূত। তোর বন্ধু কপিল, ও তো কবেই আমার শিকার হয়ে গেছে। আমি ওর শরীরে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম, যাতে আমি তোদের সবাইকে আমার শিকার বানাতে পারি। ভূত ওই বুড়ো বাবাকে ধরে ফেলে আর এক ঝটকাতে গলা টিপে তাকে শেষ করে ফেলে। কবরস্থানের ভূতের কথা শুনে মহেশ অবাক হয়ে রয়ে যায়। তাহলে কি এতক্ষণ আমি ভূতের সঙ্গে ঘুরে যাচ্ছিলাম? হ্যাঁ, আমি এই কবরস্থানের ভূত। যখনই তোদের ওই গাড়িটা খারাপ হয়েছিল, কপিল কিছুক্ষণের জন্য মেকানিককে খুঁজতে গেছিল। সেই সময়ে আমি ওকে শেষ করে দিয়েছি, আর তখন থেকে আমি তোর সঙ্গে ছিলাম। তোকে এখান অবধি আনার জন্য ওই বুড়োটাও আমারই পাঠানো লোক ছিল,
আমি ওকে নিজের অধীনে করে নিয়েছিলাম। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। কবরস্থানের ভূত আগে এগিয়ে আসে আর মহেশের সাথে সাথে বাকি সব লোকেদেরকে নিজের সঙ্গে তুলে নিয়ে চলে যায় আর সবাইকে নিজের শিকার বানিয়ে ফেলে। বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল মহেশ, আর কপিল কবরস্থানের ভূতের শিকার হয়ে রয়ে যায়। জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়, আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ের আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তায় এসে পৌঁছে যায় তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল। কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে সহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়, আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখন এই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই। হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ এটা বলা হয়েছে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার, একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়, আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো,
তাই আমাদের দুজনের জন্য একটা রুম বুক করে দাও। আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব? আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার, এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয় আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়। ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় ডিশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করব আবার? পালা এখান থেকে, নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায় আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই, কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে ওখান থেকে আরো অনেক মৃতদেহ আসতে লেগে যায়, আর ওরা জয় আর সৌরভ দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তারপরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে।
যখনই হোটেলের দরজা খুলে যায় তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল সে একদম ঠিক হয়ে যায় আর ওই ভ্রমণকারীদের স্বাগত জানায়। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে। আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে। যখনই ভ্রমণকারীরা ভেতরে যায় তখন ওখানে সব কিছু একেবারে ঠিক ছিল, না কোনো মৃতদেহ ছিল আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল। আর সৌরভ আর জয় যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল তারাও একদম ঠিক দেখাচ্ছিল আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল।